শুরু করছি অ্যাঞ্জেল অ্যাঞ্জেলিনা গল্পে 18তম পর্ব। লেখিকা ফারহানা নিঝুম। বরফে ঠাসা বিশাল ড্রামটার ভেতর ঈশান দাঁড়িয়ে কাঁপুনি যেন শরীরের ভাষা হয়ে উঠেছে। গায়ে শুধু তোয়ালের লাজুক আড়াল, দাঁত কাঁপতে কাঁপতে ঠোঁটের কোণে জমে উঠেছে শীতে দীর্ঘশ্বাস। এ অবস্থায় তার বইয়ের সম্মতি, সে সত্যি জমে বরফ হবে, সে বিষয়ে কারো বিন্দুমাত্র সন্দেহ নেই। ওদিকে আফ্রিদ আরাম করে চেয়ারে বসে ফোন কল করছে, নিশ্চিত নির্বিকার, যেন লনের এই তুষারনাট্য তার দৈনন্দিন বিনোদনের অংশ। ঈশান অসহায় চোখে আকুতি ছুড়ে দেয়, বস কান ধরছি, এবারের মতো মাফ করে দিন, সরি। আফ্রিদ গলা খাকড়ি দিয়ে তাকায় না। আফ্রিদ গলা খাকারি দিয়েও তাকায় না। চুপ শালা, এখন ঠেলা সামলা। আমার বইয়ের কাছে আর কি কি করছিস সব হিসাব বাকি। ঈশান নাক টেনে দীর্ঘশ্বাস ফেলে শব্দটা যেন সুরের মতো কাঁপে। কিন্তু বস, আমি তো আপনাদেরই হেল্প করছিলাম। আফ্রিদ চোখে তীক্ষ্ণ ঝিলিক। এমন হেল্প যেটা আমার বউ কাঁদতে কাঁদতে চোখের জল আর নাকে জল এক করে ফেলবে। ঈশান আবারও নাক টানে। এবার প্রায় কান্না করবে দিবে সে। এবার ছেড়ে দিন বস, দেখুন না বইয়ের সম্মতি তো বরফে হয়ে যাচ্ছে। কথাটা কানে যেতে আফ্রিদের দৃষ্টি বরফের চেয়েও ঠান্ডা। বেরিয়ে আয়। অনুমতি পেয়ে ঈশান হুড়মুড় করে বেরোবার, মুক্তির আনন্দে নয়, লজ্জায় আতঙ্কে। আর ঠিক তখনই লনে প্রবেশ করে এক অপূর্ব সুন্দরী রমণী। দৃশ্যটা দেখে ঈশান আঁতকে ওঠে। সম্মানের শেষ আশ্রয়টুকু বাঁচাতে প্রাণপণে দৌড়ে প্যান্ট পরার যুদ্ধে নামে বোতাম জিপ সব যেন তার বিপক্ষে ষড়যন্ত্রে নেমেছে। তিতলি ভীতু চোখে দুজনের দিকে তাকিয়ে, চাহনিতে বিস্ময়, কৌতূহল আর একচিলতে বিস্ময়। আফ্রিদ ভ্রুকুচকে, অথচ ঠোঁটের কোণে হালকা হাসি। এটাই তোর ভবিষ্যৎ বউ ঈশান, তোর কালামানিকের আসল দাবিদার। কথা শেষ হতে না হতেই ধূপধাপ পায়ে হেঁটে আফ্রিদ লন ছেড়ে বেরিয়ে যায়। ঈশান থমকে দাঁড়ালো। কালামানিক? তিতলি ঠোঁটে ঠোঁট চেপে হাসলো। ঈশান চোখ মুখ কুঁচকে নিল, ধমকে সুরে বলল, এই মেয়ে, এভাবে হাসছো কেন? তিতলি মৃদুস্বরে ঠোঁট নাড়িয়ে বলল, আপনার কালামানিকের কথা ভেবে। ঈশান অবিশ্বাস্য নয়নে তাকালো। অসভ্য মেয়ে মানুষের প্রাইভেট পার্টে নজর দিতে লজ্জা করে না? আর কে বলেছে তোমাকে? আমার মানিক কালা ধলাও তো হতে পারে। তিতলির কপাল গুটি কয়েক ভাঁজ পড়ল। কি অসভ্য লোক রে বাবা, সে প্রাইভেট পার্টে নজর দিচ্ছে। তিতলি মোটেও চুপ থাকতে পারল না, দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আমার এত সময় নেই মানুষের প্রাইভেট পার্টে নজর দেওয়ার। আপনি নিজেই তো নিজের কালামানিক সবাইকে দেখিয়ে বেড়াচ্ছেন। ঈশান কথাটার অর্থ বুঝল না। তিতলি নিচের দিকে ইশারা করলো। অমনি ঈশানের হাতটা প্যান্টের জিপে চলে গেল। তাড়াহুড়ো করতে গিয়ে জিপ আর লাগাতেই ভুলে গেছে। তিতলি হো হো করে হেসে উঠল। ঈশানের এই মুহূর্তে ইচ্ছে করছে এই অসভ্য মেয়েকে তুলে একটা আছাড় দিতে। অশ্লীল মেয়ে মানুষ। ইদানিং বেশিরভাগ সময় স্টাডি রুমে থাকছে আফ্রিদ। কিছু জরুরি কথাবার্তা বলে কার সাথে যেন। তার কথার মাঝখানে একজোড়া কাজল কালো চোখ উকি দিল দরজার কাছে। সাদা রঙের সাদা রঙের ঘাগরাটার ভাঁজে ভাঁজে নরম আলো খেলছিল। ফর্সা শরীরটা, পোশাকটা যেন এমনভাবে মানিয়ে গেছে, যেন সাদাটুকুই আজ তার পরিচয়। দুহাত ভরা চুড়ির মৃদু ঝনঝন শব্দে বাতাসও কেমন সতর্ক হয়ে উঠেছে। লম্বা চুলগুলো যত্ন করে বিনুনি করা। আজ আর জিন্স টপস নয়, আজ সে যেন নিজের ভেতরে অন্য এক রূপকে সামনে এনেছে। আড়ালে দাঁড়ায়ে মুচকি মুচকি হাসছে ন্যান্সি। সেই হাসিতে লুকিয়ে আছে লাজ, কৌতূহল আর প্রথম প্রেমের নরম দোলা। মন কাননে লেগেছে। এবার স্টাডি রুমে বসে থাকা আফ্রিদ হঠাৎই ভ্রু কুঁচকালো। অদ্ভুত এক টানে অনুভব করে পিছু ফিরল সে, কিন্তু না, কাউকে সে দেখতে পেল না। নিঃশব্দ করিডোর, স্থির দেয়াল, নির্লিপ্ত আলো, সবকিছু যেন স্বাভাবিক। ঠিক তখনই ন্যান্সি খিলখিলিয়ে হেসে উঠল। দু হাতে মুখ চেপে ধরেছে, যেন হাসিটা ধরা পড়ে যাবে এই ভয়ে। সেই মুহূর্তে আচমকা কেউ একজন তার হাত টেনে ধরে তার দিকে নিয়ে গেল।
ঘটনার আকস্মিকতায় সে হতভম্ব প্রশ্ন করার আগেই শব্দগুলো গলায় আটকে গেল। এক মুহূর্তের মধ্যে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরা হলো তাকে। পরিচিত উষ্ণতা, পরিচিত গন্ধ, ভয়টা মিলিয়ে গেল বিস্ময়ে। ইস মাতারি রে, এত সাজ, এত সৌন্দর্য! আমি তো এমনিতে আতপাগল। এসব দেখে না পুরো পাগল হয়ে যায়। ন্যান্সি নড়ে চড়ে দাঁড়ায়, ঠোঁট জোড়া আলতো করে ভিজিয়ে নিল। আফ্রিদের সামনে তার সৌন্দর্য নিতান্তই তুচ্ছ। আফ্রিদের ফর্সা হাতের সাথে ন্যান্সির হাত দুটো তুলনা করলেই বুঝতে পারা যায় ন্যান্সি দেখতে কেমন। তার সামনে ন্যান্সির ফর্সা রং ফিকে হয়ে আসে। ন্যান্সি মুগ্ধ হয় যখন দেখে আফ্রিদ নামক পুরুষ সবচেয়ে সুদর্শনও তার স্বামী। তো পাগল হলে হবেন, আমার কি তাতে? আফ্রিদ আরো শক্ত করে জড়িয়ে ধরল ন্যান্সিকে। রহস্যময় হেসে বলল, ব্যাপার কি একটু চেঞ্জ লাগছে তোকে? ন্যান্সি গলা খাকারি দিয়ে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল, কি আর ব্যাপার, আমি আপনার থেকে ডিভোর্স চাই। ডিভোর্সের কথা শুনে শুকনো কাশি আফ্রিদ ছেড়ে দিল ন্যান্সিকে। হাত বাড়িয়ে গ্লাস তুলে পানি খেলো। অতঃপর দৃষ্টি ঘুরিয়ে ফের চাইল ন্যান্সির মুখ পানে। কি চাই? ন্যান্সি আগের ন্যায় চট করে বলতে পারল না। কিয়ৎক্ষণ খামোশ থেকে বলল, ডিভোর্স চাই। আফ্রিদ ছাড়তের হাতটা গোটাতে গোটাতে বলল, তাই? এত বড় কলিজা! খোদার, তোর তারিফ করতেই হয়। আমার বইয়ের কলিজায় মারাত্মক বড় দিয়েছে। ন্যান্সি ফাঁকা ঢোক গিলে অমন কথা শুনে। আফ্রিদ বলতে বলতে এগুচ্ছে, চল এবার আমি দেখি কত বড় কলিজা যে তুই ডিভোর্স চাস। ন্যান্সি খুক খুক করে কেসে উঠল, পালাতে চাইল। অমনি পাকড়াও করল আফ্রিদ। বেয়াদব ছামড়ি, এত সাহস ডিভোর্স চাওয়ার! খ্রিস্টানের বাচ্চা, তোকে তো আমি... ন্যান্সি হড়বড় করে বলে ওঠে, না না, আমার ডিভোর্স চাই না। আমি আপনার সাথেই থাকবো। আফ্রিদ গলদেশে মুখ ডুবিয়ে ঘোর লাগা কণ্ঠে বলে, আমি কি তোর? ন্যান্সি কম্পমান কণ্ঠে বলল, হাজবেন্ড। তুই কি আমার ওয়াইফ? আফ্রিদ আরেকটু নিচু হয়ে ন্যান্সিকে নিজের সাথে মিশিয়ে নিয়ে ন্যানো সেকেন্ডের ব্যবধানে, তাহলে এবার সংসার করা যায়। ন্যান্সি হৃৎপিণ্ড ধড়পড় করছে, কণ্ঠনালী কাঁপছে, ছোট করে জবাব দিল, হুম। আফ্রিদ মোটেও প্রস্তুত ছিল না এই জবাবের। চট করে মুখ তুলে তাকায় গোল চোখের দিকে, অবিশ্বাস্য চাহনি ফেলে। আরে ওকে আঞ্জু? আফ্রিদ কপালে গলায় হাত ছুঁয়ে দেখলো জ্বর আছে কিনা। না, একদম সুস্থ। আফ্রিদ খই হারালো। ন্যান্সিকে সহ সোফায় বসলো। আমার সাথে সংসার করবি তুই? রাজি? আমার সাথে সংসার করতে তুই রাজি? ন্যান্সি উৎকণ্ঠ সৃষ্টে বলল, ডিভোর্স তো দিচ্ছেন না, তাহলে আর কি বাকিটুকু শেষ করতে দিল না আফ্রিদ। ঠোঁট বরাবর গভীর চুমু খেলো, এরপর কপালে, গালে, নাকে। তাহলে চল কিছু করি। ন্যান্সি বড় বড় চোখ করে তাকালো। তাকে তো চুমুতেই মেরে ফেলেছে লোকটা। নিঃশ্বাস নিতে পারছে না। বড় কিছু করলে তো খুঁজেই পাওয়া যাবে না। ন্যান্সি ঠোঁট কামড়ে ধরে। দুষ্টু বুদ্ধি এসে ভিড় জমায় মস্তিষ্কে। মিস্টার এহসান, কাল শুক্রবার, কাল থেকে আপনার সাথে না হয় কিছু করব। শুভ দিনে শুভ কাজ। আফ্রিদি ন্যান্সিকে চেনে না। তার বাঘিনী কি একবার সত্যি প্রেমে পড়ল নাকি? ন্যান্সি আফ্রিদকে অবাকে চূড়ান্তে পৌঁছে দিয়ে বলে ওঠে, আপনি ভীষণ সুন্দর এহসান। আফ্রিদ ঠোঁট কামড়ে তাকালো। কি সব ভয়ঙ্কর কথাবার্তা বলছে মেয়ে! তাকে এসব বলে মেরে ফেলার ধান্দা! আশ্চর্য, আশ্চর্য, আশ্চর্য! আফ্রিদ চটজলদি ন্যান্সির চোখ দুটো চেপে ধরে। লজ্জা নামক বস্তুটার সাথে সে পরিচিত হতে চায় না। এই রমণী তাকে লজ্জা দেওয়ার পায়তারা করছে। এই খ্রিস্টানের বাচ্চা, সত্যি করে বলতো, কি গোল পাকাচ্ছিস? ন্যান্সি চমকালো। আফ্রিদ তাকে খ্রিস্টানের বাচ্চা কেন বলছে? এই, আমি মোটেও খ্রিস্টান নই। 5 কালেমা পারি আমি। নামাজ ও কুরআন তেলাওয়াত দুটোই পারি। আমি মোটেও খ্রিস্টান নই। আফ্রিদ ন্যান্সিকে নিজের সাথে চেপে রাখার অবস্থায় আওড়ালো। নিজের নাম দেখা। ন্যান্সি বিড়বিড় করে নিজের নাম বলল, ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলিনা। পরক্ষণে চোখ পাকিয়ে বলল, একদম ঢং করবে না, আমি মুসলিম। আফ্রিদ শব্দ করে হেসে উঠল। চুপ কর। ন্যান্সি টুপ করে ন্যান্সির গালে চুমু আঁকে। মজা করছিলাম পরাণ, আমার কিউট সুইট খ্রিস্টানের বাচ্চা। ন্যান্সির রাগ হচ্ছে। অসভ্য লোক, খুব বিশ্রী মজা নিচ্ছে। খুব বিশ্রী মজা ছিল এটা। রাত 12টা ছুঁই ছুঁই।
রুমের অন্ধকারে তন্দ্রা ভাঙতে ন্যান্সি মন ভর করে ভয় আর অবিশ্বাসের কুয়াশায়। হঠাৎ করে তার চোখে দৃশ্যে ভেসে উঠল একটা বন্ধ কুঁচকে থাকা রুম, যেখানে আঙুলের স্পর্শেও নড়ছে না। হৃদয় উঁচু হয়ে ওঠে, গলায় চেপে বসে এক অদ্ভুত শুকনো শ্বাস। কণ্ঠরোধী কাপা কাপা স্বরে বলতে লাগলো, কেউ আছো? কোথায় আমি? আফরিদ, আফরিদ, কোথায় আপনি? আফরিদ, এটা ভালো হচ্ছে না, আপনি আমাকে বের করুন। কাঁপতে থাকা এই কথাগুলো যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। ন্যান্সির মনে পড়ল আফরিদের সাথে দুষ্টুমি করতে তো চেঞ্জ করে ঘুমিয়েছিল সে, কিন্তু এখন এটা কি হচ্ছে তার সাথে? ন্যান্সি নড়তে চেষ্টা, সাথে সাথে হাত পা বাঁধা রয়েছে তা বুঝতে পারে। প্রতিটি মুহূর্তে যেন তার জীবনের রং ফিকে করে দিচ্ছে। নিঃশ্বাস আটকে আসছে, চোখ ফেটে যায়, শরীর কেঁপে ওঠে। কে আছো? আমাকে কেন বেঁধে রেখেছো? আফরিদ, আফরিদ, আপনি কোথায়? কেন এমন করছেন? আমার ভয় করছে, প্লিজ। ঠিক সেই সময় লুকানো একটা পর্দার আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে সেই মুখে কালো মাস্ক, হুডি ঢেকে রেখেছে অচেনা রূপ। চোখে ঝলমল করছে অশুভ লোকটাকে দেখে। হ্যাঁ, এটা নিশ্চিত ওই বাঁশবাগানের আগন্তুক। কিন্তু পায়ের আওয়াজে সে এগিয়ে আসে। ভেতরে চেপে থাকা ভয় জীবন্ত হয়ে উঠেছে। ন্যান্সির হৃদয় চিৎকার করছে, কিন্তু কণ্ঠ রুদ্ধ, এবং ভয় শুধু ভয় ঘেরা দহন হয়ে শরীরে ছড়িয়ে যাচ্ছে। কে তুমি? কেন বেঁধে রেখেছো আমাকে? আগন্তুক ভয়ানক একটা হাসি টেনে ঠোঁটে। হাসিটা মাস্কের ভেতরে রয়ে গেল। রুমের চারিদিকটা হঠাৎ শীতল হয়ে ওঠে। লোকটার হাত তার গলায় ঘেঁষে ধরেছে। লোকটা ফিসফিসিয়ে বলল, আমার জিনিস নিতে এসেছি, বেবি গার্ল। কপাল বেয়ে ঘাম জমেছে ন্যান্সির। কি নিতে এসেছে এই লোক? মস্তিষ্কে চাপ প্রয়োগ করতে স্মরণ হলো সেই ইগলের আংটির কথা। চেনো তাকে? ছোট একটা বাচ্চা ছেলে আর একজন ডক্টরের ছবি। দেখে মনে হবে ওর বাবা, ছেলে ছাড়া আর কেউ না। চোখ দুটো ভীষণ চেনা ন্যান্সির। এই যে নীলাভ মণিচোরা। ন্যান্সি কাঁপছে, কম্পিত স্বরে বলল, কারা ওরা? আর আমাকে কেন দেখাচ্ছ? কে তুমি? আগন্তুক হাসে। হাসিটা বড় ভয়ঙ্কর লাগে ন্যান্সির কাছে। আমার বাঁধন খুলে দাও বলছি, এক্ষুনি খুলো। আগন্তুক আরো একটা অ্যালবাম বাড়িয়ে দিল ন্যান্সির দিকে। এগুলো তোমার, বেবি গার্ল, এগুলো পরো কেমন? আর আমার জিনিসটা দাও। ন্যান্সি বুঝলো না এই লোকটা কি বলতে চাইছে তার কাছে। কি দেব আপনাকে? আমার কাছে কিছু নেই। আগন্তুক আধারে হাসলো। ধূপটা পা ফেলে এগিয়ে এসে ন্যান্সির জিন্স পকেট থেকে নিজের কাঙ্ক্ষিত আংটিটা টেনে নিল। ন্যান্সির মনে পড়ল সে ঘুমানোর সময় সেদিন কার জিন্স পরেছিল, যেটাতেই হুডি পরা লোকটার আংটি আর হুডির অংশ রেখেছিল। ডোন্ট বি স্মার্ট বেবি। ন্যান্সি ক্ষিপ্ত মেজাজে চেঁচিয়ে উঠল, তোমাকে কিন্তু আফরিদ ছাড়বে না, মেরে ফেলবে। লোকটা বোধহয় হাসলো, ন্যান্সির সামনে বসলো, হিসিয়ে বলল, মেরে ফেলবে তাই না? কিন্তু আমাকে ধরার আগে তো আমি পালাবো। আর একটা সিক্রেট কথা বলি, আমি তোমার পরিবারকে মেরে দিয়েছি। ন্যান্সি টকবক করে ফুটছে। সেই মানুষটাকে চিনে না, তার কণ্ঠস্বর অব্দি চিনতে পারছে না। কে এই লোক? তুমি ভেতরে কি করে এলে? এতটা সাহস কিভাবে হলো? লোকটা ফের বলল, আমার যে অনুমতি লাগে না বেবি গার্ল। আমি সব পারি, সব। আমাকে কেউ আটকাতে পারবে না। তোমার সামনে থেকে ধ্বংস দেখাবো। আজকের মতো গুড বাই। তুমি বরং এই অ্যালবামটা দেখো, ওকে? আমি আবার আসবো লাস্টবার দেখা করতে। কিছু একটা ঘাড়ে বিঁধল ন্যান্সির। সহসা জ্ঞান হারালো ন্যান্সি। নভেলের শরীরটা টেবিলের ওপর রেখে খুব সন্তর্পণে পিসপিস করছে আফরিদ। সঙ্গে একটি বুলি আওড়ে চলেছে। নভেলের শরীরটা টেবিলের ওপর রেখে খুব সন্তর্পণে পিসপিস করছে আফরিদ। সঙ্গে একটি বুলি আওড়ে চলেছে। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো হাই, লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই।
আফরিদ চমৎকার ভঙ্গিতে শরীরটা কেটে গেল। দেহ হতে চামড়া আলাদা করে মাথাটা কেটে ছিন্ন করলো। সেই মাথাটা তুলে নিল, এগিয়ে গেল দেয়ালের দিকে। সারি সারি মানুষের মাথা কেটে পেন্টিং করে রাখা, এক একটা মাথা পেরেক গেঁথে দেওয়া হয়েছে। আফ্রিদের সবচেয়ে চমৎকার দেয়ালে লাগানো পেন্টিংগুলো। নওফেলের মাথাটা একটা পেরেক গেঁথে দিল। তৎক্ষণাৎ কাইটান ম্যামা করে ওঠে। আফ্রিদ আঙুল দেখিয়ে চুপ থাকতে বলল, পাপাস গুড বয় না কাইটান? কাইটান প্রত্যুত্তরে ফের ম্যাও করে উঠল। আফ্রিদ নিচু হয়ে বসলো। কাইটানের মাথায় আদরে হাত বুলিয়ে বলল, কাইটান, আজকের ঘটনা তোমার মাম্মাকে বলবে না, ওকে? কাইটান আদরে ভঙ্গিতে পায়ের নিচে লোমশ শরীরটা ঘষে। তাহলে যাও, গিয়ে দেখো তোমার মাম্মা ঘুমাচ্ছে নাকি উঠে পড়েছে। কাইটান এক মুহূর্ত অপেক্ষা করলো না, লেজ তুলিয়ে তুলিয়ে বেরিয়ে গেল। ঠোঁটে আঙুল চেপে ধরলো। দৃষ্টিতে কিয়ৎক্ষণ তাকিয়ে রইল আফ্রিদ। আর আফ্রিদ হিমশীতল কণ্ঠে বলে ওঠে, মেয়ে মানুষের সম্মান করতে হয় ব্রো। যারা নিজের ইচ্ছায় খারাপ হয় তাদের সাথে যা ইচ্ছে করো, কিন্তু যারা পবিত্র থাকতে চায় তাদের সাথে নয়। তুই তো শালা ভালোবাসার নাম করে ঠকালি। দিস ইজ ভেরি ব্যাড। এসব আমি পছন্দ করি না। এজন্যই এসব নারী জাতের বিজনেসে আমি আফ্রিদ নাই। কারণ কি জানিস, আমারও মম আছে, আমার একটা লিটল সিস্টার আছে, কিন্তু এখন তো আরো একটা পবিত্র সত্তা আছে। নভেল মাথাটা অমনভাবে দেয়ালে টাঙানো হয়েছে। আফ্রিদ মাথাটার কাছে গিয়ে ফিসফিস করে বলল, তোর অপরাধ খুব বড়, তাই শাস্তি হলো মৃত্যুদণ্ড। এখন তোর এই শরীরটা আমি খুব যত্ন নিয়ে রান্না করব, আর আমার প্রিয় আলিয়াসকে খাওয়াবো। বেলকুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিকেলটা অনুভব করে চলেছে ন্যান্সি নামক রমণী। চোখের কোটা থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এই এহসান মঞ্জিলের কোনো এক সদস্য তার পরিবারকে শেষ করে দিয়েছে। ন্যান্সি ভালো করেই জানে, কিন্তু তাকে কিভাবে পাকড়াও করবে সে? আচ্ছা, সে আগন্তুক যদি আফ্রিদ এহসান হয়ে থাকে, তাহলে তাহলে কি করবে ন্যান্সি? আফ্রিদকে মেরে ফেলবে, নাকি নিজে মরে যাবে? আফ্রিদের প্রতি অনুভূতিগুলো আচমকা ফিকে হয়ে আসছে তার। সে এখন বুঝে উঠতে পারছে না কেন তার পরিবারকে শেষ করে দেওয়া হলো, কেন এমন হলো। আর ঘুম হবে না তার। কিন্তু আফ্রিদ কোথায়? সে ওই রাত বিরেতে কোথায় গেল? ন্যান্সি যখন চোখ খুলল, তখন নিজের রুমের বেডে আবিষ্কার করে আশেপাশে দৃষ্টি বুলিয়ে শুধু আফ্রিদকে খুঁজছে, কিন্তু আফসোস, কোথাও পায়নি। ভোরের আলো আকাশের আধা ছিঁড়ে উকি দিল। নিস্তব্ধ রাতের আবরণ ভেদ করে ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে এক অনাবিল শান্তি। পূর্ব দিগন্তে রং মাথা তুলোর মতো আভা ছড়িয়ে আছে। কোথাও গাঢ় কমলা, কোথাও হালকা লালচে আভায় ভিজে উঠেছে আকাশের ক্যানভাস। শিশির ভেজা ঘাসের গায়ে রোদ্দুরের সোনালি রং এসে পড়তেই তা যেন ঝলমল করে উঠল, অগণিত মুক্তোর মতো। নিদ্রালু পাখিদের কণ্ঠস্বর ধীরে ধীরে ভেসে উঠেছে। চারপাশে কেউ ডাকছে প্রিয় ভোরকে, কেউ আবার গাইছে নতুন দিনের বার্তা। অ্যালবামটা পুরোটাই দেখলো ন্যান্সি। বাচ্চা ছেলের অসংখ্য ছবি, আর সাথে রয়েছে মৈমুনা হোসেন। আশ্চর্যের বিষয়, আফ্রিদ কি তবে এই শিশু? হ্যাঁ, কারণ তার নীলাভ মণিজোড়া তো ওই বাচ্চার মতোই। আর ডক্টর, উনি কি আফ্রিদের বাবা? যদি বাবা হয়ে থাকেন তাহলে কোথায় আছেন? এখন পর্যন্ত এই মঞ্জিলে সে এখনো ওই লোকটাকে দেখেনি। আচানক দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো আফ্রিদ। গুড মর্নিং জানকি বাচ্চা। আকস্মিক আফ্রিদের আগমনে আঁতকে ওঠে ন্যান্সি। অ্যালবামটা সন্তর্পণে লুকিয়ে ফেললো বিছানা চাদরের নিচে। এই মুহূর্তে আফ্রিদকে এগুলো দেখাতে চাচ্ছে না ন্যান্সি। দৃষ্টি জোড়া গেল আফ্রিদের দিকে। একটা হুডি পরে আছে, একদম কালো রঙের। আশ্চর্য হলো ন্যান্সি, এই হুডিটা কোথায় কোথায় একটা দেখেছে ন্যান্সি। মস্তিষ্কে চাপ প্রয়োগ করতেই মনে পড়ল রাতের দৃশ্য। ওই যে বাঁশবাগানের আগন্তুক তো এরকম কালো হুডি পরেছিল। হে বান্দি, তুই কি ঠিক আছিস? ন্যান্সি আমতা আমতা করে বলল, আমি ঠিক আছি। আফ্রিদ এক মুহূর্ত অপেক্ষা করলো না। মুখ এগিয়ে এনে নিজের রুক্ষ কণ্ঠে ওষ্ঠচড়া কপাল চেপে ধরে। বদনখানি কেঁপে উঠল ন্যান্সির। আপনি রাতে কোথায় ছিলেন আফ্রিদ? ন্যান্সির প্রশ্নে তার চোখের দিকে তাকালো আফ্রিদ। গালে বুড়ো আঙুল ছুঁয়ে ছুঁয়ে বলল, একটু কাজে গিয়েছিলাম। কিন্তু তোর কি হয়েছে বলবি? শরীর খারাপ? ন্যান্সি দুদিকে মাথা দুলিয়ে অসম্মতি জানায়। আফ্রিদ হন্তদন্ত পায়ে কাবার থেকে কিছু একটা নিয়ে রুম থেকে বেরোতে বেরোতে বলল, ঘন্টাখানেকের মধ্যে ফিরবো, তুই রেস্ট কর জানকি বাচ্চা। আফ্রিদ রুম থেকে বের হতেই
পকেটে হাত দিল ন্যান্সি। পকেটে ছেঁড়া কাপড়ের টুকরোটা ঘুরি ফিরি দেখলো। এই হুডিটা তো ছেঁড়া আছে। আচ্ছা, যদি এটা ওই হুডটির ছেঁড়া অংশ হয় তাহলে? বুকের ভেতর মোচড় দিল তৎক্ষণাৎ। আফ্রিদ হোসেন তার পরিবারকে আগুনে জ্বালিয়ে শেষ করে দিয়েছে। আফ্রিদ, কেন করলেন এটা আপনি? আমি আপনাকে ছাড়বো না আফ্রিদ, আমি ছাড়বো না আপনাকে। বিছানা ছেড়ে ভঙ্গুর হৃদয়ে দৌড়ে রুম থেকে বাইরে বেরিয়ে গেল ন্যান্সি। ড্রয়িং রুমে বসে আছে নীলাদ্রি, সাব্বির, ময়মুনা হোসেন, সবাই। সিঁড়ির কাছে আসতেই চিৎকার করে ডাকলো ন্যান্সি, আফ্রিদ! সামনের দিকে এগিয়ে যাচ্ছিল আফ্রিদ। ন্যান্সির হাঁক ডাক শুনে থামতে হলো তাকে। ঘাড় বাঁকিয়ে পিছু তাকালো আফ্রিদ। চোখ দুটো ছানাবড়া হয়ে গেল ন্যান্সির। হাতে থাকা হুড্ডির অংশ যেন মূল্যহীন তার কাছে। বিস্ময়ে অবাক হয় সে। সাব্বির, নীলাদ্রি, আফ্রিদ হোসেন সবাই এরকম হুড্ডি পরে আছে, কালো হুড্ডি। ন্যান্সি কথা হারিয়েছে। এতক্ষণে তো মনে করেছিল আফ্রিদ মেন কালপিট, কিন্তু এখন কাকে সন্দেহ করবে ন্যান্সি? মাথাটা ভনভন করে ঘুরছে তার। কিছু বুঝতে পারছে না সে। আফ্রিদ ভুঁচিয়ে শুধোয়, হোয়াট হ্যাপেন্ড অ্যাঞ্জেলিনা? ন্যান্সি আমতা আমতা করে নিচের দিকে এসে দুহাতে গলা জড়িয়ে ধরে আফ্রিদের। কোনো কিছু না ভেবেই বলে, আপনাকে মিস করব, এটাই বলার ছিল। বুকের ভেতর চেপে থাকা মাংসপিণ্ডটা কেমন দ্রিম দ্রিম শব্দ করছে। শুকিয়ে এলো কণ্ঠনালী। আফ্রিদ ফিসফিসিয়ে বলল, ইস, কাম সারছে। রাতে 10 কাজের একটা কাজ করে ফেলি। কি বলিস মাতারি? ন্যান্সি এই ফাঁকে হাতড়ে দেখে আফ্রিদের হুডিতে কোনো অংশ ছেঁড়া কিনা। কিন্তু আশ্চর্যের বিষয়, হুডিটা একদম ঠিকঠাক রয়েছে। তাহলে কি এটা সাব্বিরের অথবা নীলাদ্রির হুডির অংশ? নীলাদ্রি বড় বিরক্তিকর কণ্ঠে বলে ওঠে, ভাইয়া, আমাদের দেরি হচ্ছে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আফ্রিদ হোসেন। হিসিয়ে বলল, তোরা যা, আজকের দিনটা আমার জানকি বাচ্চার জন্য থাক। নীলাদ্রি কিছু বলতে গিয়েও বলল না। সাব্বির আর নীলাদ্রি চুপচাপ বেরিয়ে গেল। ময়মুনা হোসেন নৈশব্দে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেলেন। আচানক ন্যান্সিকে অবাক করে দিয়ে পাশ করে তুলে নিল আফ্রিদ। নাকে নাক ছুঁয়ে হাসকি টুনে বলে, চল জানকি, একটু আধটু নষ্টামি করি। চোখ দুটো ছোট হয়ে এলো ন্যান্সির। স্নান মুখ করে বলে, খিদে পেয়েছে। আফ্রিদ থমকালো। ন্যান্সি ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ। ইতিমধ্যেই সবাই ব্রেকফাস্ট করে ফেলেছে। কি খাবি? এক্ষুনি বানিয়ে দিচ্ছি। বিস্ফোরিত নয়নে তাকালো ন্যান্সি। আটকে আটকে বলে, এমনভাবে বলছেন যেন আপনি নিজে হাতে বানিয়ে দেবেন। এক পেশে হেসে ফেললো আফ্রিদ। আবারও নাকে নাক ছুঁয়ে স্ফীত স্বরে বলল, তুই শুধু বল কি খাবি? কলিজা ভুনা। দুই ভ্রু কুঁচকে নিল আফ্রিদ। এই সকালে কলিজা ভুনা খাবে? সাদে কি বলি তোকে রক্তচোষা ডাইনি, তুই এই সকালে কলিজা খাবি? ন্যান্সি নির্বিকার কণ্ঠে বলে ওঠে, খাবো আপনার কলিজা ভুনা। নিম্নষ্ট কামড়ে ধরে আফ্রিদ। উফ, তুই বলে তো কলিজা কেন, আমার লিভার কিডনি সব তোকে ভুনা করে খাইয়ে দেব। নাক ছিটকালো ন্যান্সি। বমি চলে আসছে এক্ষুনি। ছি, আপনার পচা কিডনি, লিভার ওসব আমার লাগবে না, আপাতত কলিজা ভুনা করে খাওয়ান। আফ্রিদ চট করে ন্যান্সিকে কোলে নিয়ে গেল ডাইনিং টেবিলের কাছে। ন্যান্সিকে চেয়ারে বসিয়ে দিল আফ্রিদ। প্রফেশনাল শেফদের মতো অ্যাপ্রনটা লাগিয়ে কিচেনে চলে গেল। ন্যান্সি ফ্যালফ্যাল করে তাকিয়ে সবটা শুধু দেখে চলেছে। আফ্রিদ এক পল তাকালো ন্যান্সির দিকে। ঠোঁট ভ্রু উঁচিয়ে শুধোই কি দেখছে? ন্যান্সি দুদিকে মাথা নেড়ে কিছু না জানায়। দুষ্টু হেসে চোখ টিপে আফ্রিদ। ফাঁকা ঢোক গিলে ন্যান্সি। বুকের ভেতরটা কাঁপছে তার। কি না কি বানিয়ে খাওয়াবে একমাত্র আল্লাহই জানে। সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে কল্পনা। এদের স্বামী স্ত্রীর আদিক্ষেতা মোটেও সহ্য হয় না তার। এত কিসের ঢং? কিন্তু বললেও তো সমস্যা। আফ্রিদ তাকে জানেই মেরে ফেলবে দেখা যাবে। আফ্রিদের কাছে মাংস রান্না কি খুব কঠিন? সে বুঝি মাংস রান্না করেনি? করেছে তো, মানুষের মাংস রান্না করেছে, কাল রাতেও। প্রায় আধা ঘন্টা সময় নিয়ে রান্না শেষ করেছে আফ্রিদ। গরম গরম কলিজা ভুনা নিয়ে এলো টেবিলের ওপর। বেশ ফুরফুরে মেজাজে বলে ওঠে, টেস্ট কর আর বল কেমন হয়েছে। জোরপূর্বক একটা হাসি দিল আফ্রিদ। ভেতরে আগুন জ্বলছে তার। আচানক হিসিয়ে বলল, তোরা নারী জাতি বহুত খারাপ। এত কষ্ট করার পরেও কি বললি এটা? ও মানুষ এমনও আছে, কলিজা ভুনা কইরা দিলেও কইব লবণ কম হইছে।
আফরিদ অদ্ভুত গানটা শুনে ফিক করে হেসে ফেলল ন্যান্সি। হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে রীতিমতো। সরি সরি, রাগ করবেন না। রাগে ফোঁসফোঁস করছে আফরিদ। জরুরি মিটিংটা ছেড়ে এখানে তার বান্দির জন্য রান্না করলো, আর সে কিনা এখন বলছে লবণ কম হয়েছে। লাইক সিরিয়াসলি? বসুন এখানে। পাশের চেয়ারটা টেনে দিল ন্যান্সি। আফরিদ বসে পড়ল। ন্যান্সি এক চামচ তুলে তার মুখের কাছে ধরে। আফরিদ হা করল। প্রথম রাইটেই বুঝতে পারল আসলেই ভুলটা হয়েছে তার। ন্যান্সি দুষ্টু হেসে শুধোয়, এবার বলুন, আমি কি মিথ্যে বলেছি? ন্যান্সির হাসিতে রাগ লাগছে আফরিদের। টেবিল থেকে লবণের কোটা নিয়ে একটু লবণ ছিটিয়ে দিল। বুদ্ধি থাকলে উপায় আছে। বলদি কোথাকার। অবাকের দারুণ অষ্টপুষ্ট ফাঁক হয়ে এলো ন্যান্সির। বেয়াদব কোথাকার। আপনি বলদ, আপনি বলদি, আপনার পুরো গোষ্ঠী বলদি। গাদুলে হেসে উঠল আফরিদ। তুই আসলে বলদি? লিঙ্গ পর্যন্ত গুলিয়ে ফেললি? প্রশ্নবিদ্ধ নয়নে তাকালো ন্যান্সি। আফরিদ ফের বলে ওঠে, ছেলেদের বলদ ডাকে, কিন্তু তুই তো মাইরি লিঙ্গ চেঞ্জ করে দিলি। লজ্জায় কান দুটো দিয়ে ধোয়া বের হচ্ছে রীতিমতো। বাসা থেকে উঠে দাঁড়ালো ন্যান্সি। এই বেয়াদব পুরুষের সাথে কথা বললে নিজের মাথাটা ঘুরে যাবে। আমার খ্রিস্টানের বাচ্চা। থেমে গেল ন্যান্সি। অগ্নিদগ্ধ দৃষ্টিতে তাকাতে আফরিদ ঠোঁট উল্টায়। না না, আমার জানকি বাচ্চা, শালি, বউ, বান্দি, মাতারি, নিষ্পাপ কাইটানের আম্মা। আফরিদ শব্দ করে হেসে উঠল। ন্যান্সি আরেক দফা অবাক হলো। এই বাড়ির প্রতিটা লোক ভয় পায় আফরিদকে। আফরিদ বাকিদের সাথে আচরণটা বড় অদ্ভুত, অথচ তার সাথে শিশুসুলভ আচরণ করে সর্বদা। এই পুরুষের দুটো রূপ বুঝে উঠতে পারে না ন্যান্সি। হাতে করে মস্ত বড় টেডি নিয়ে হাজির হয়েছে ঈশান। নরম বিকেলের আলোয় ঘরটা তখনও ভিজে আছে। ন্যান্সি শাওয়ারের উষ্ণতার রেশে ভেজা চুলের ডগা বেয়ে জল গড়িয়ে পড়ছে তার কাঁধে। তুলোর তোয়ালে আলগা করে জড়ানো, যেন অল্পতেই খুলে পড়বে এমন এক অস্থিরতা। সিঁড়ির মোড় ঘুরতে ঈশানকে দেখে থমকে গেল। তার সময় হৃদস্পন্দনটা হঠাৎ করে নিজের তাল হারালো। ভাইয়া, আপনি আপনি ঈশান তখন ৩২ পাটি দাঁত বের করে এমন এক হাসি হাসলো, যেটা অযথাই বড়, অযথাই উজ্জ্বল। হাতের বিশাল টেডিটা সামনে এগিয়ে ধরে বলল, সরি ম্যাম, এই দেখুন আমি আপনার জন্য কিনে এসেছি। টেডিটা যেন ঘরের ভেতরে অতিরিক্ত জায়গা দখল করে নিল। নরম তুলোর শরীর, কোণে অস্বস্তির কাঁপুনি। না, নেব না আপনার থেকে কিছু। আপনি ভীষণ বাজে একটা মানুষ। আপনার টেডি নিজের কাছে রাখুন। ভুলে গেছেন সেদিনের ধোকার কথা? ঈশানের হাসিটা তখন ধীরে ধীরে ফিকে হয়ে এলো। চোখের উচ্ছ্বাস নেমে গেল। সরি ম্যাম, রাগ করবেন না। বস, দেখুন না, ম্যাম এখনো রেগে আছে। ন্যান্সি পিছু ফিরতে দেখলো আফরিদকে। আফরিদ হাত বাড়িয়ে চিকন নাকটা টিপে ধরে ন্যান্সির। বাচ্চাটা রাখতে নেই। ন্যান্সির রাগ লাগলো। এক প্রকার চেঁচিয়ে উঠল, ফর গেট সেক, আমাকে বাচ্চা বলা বন্ধ করুন। আমি বাচ্চা নই। ঈশান আফরিদ একত্রে মাথা দোলায়। ঈশান মিনমিনে গলায় বলল, তাহলে বড়দের মতো ক্ষমা করে বড় হওয়ার প্রমাণ করে দিন। ন্যান্সি মুখ বাঁকিয়ে বলে, ওকে ওকে, মাফ করে দিলাম। আফরিদ ঠোঁট কামড়ে ডান দিকে ফিরে হাসলো। হাসি দেখলে আবার খ্যাক খ্যাক করে উঠবে এই ছেমড়ি। ন্যান্সি চলে যায়। ঈশান হতাশ কণ্ঠে বলল, ম্যাম টেডিটা নিল না বস। আপনি বললেন বাচ্চা মানুষ, টেডি পেলে খুশি হবে, তাই তো এটা নিয়ে এলাম। আফরিদ ভ্রু নাচিয়ে বলল, বাচ্চা তো তাই। বাকিটুকু শেষ করার পূর্বেই ঝড়ের বেগে এসে টেডিটা নিয়ে নিল ন্যান্সি। চোখ মুখ শক্ত করে বলে ওঠে, টাকা নষ্ট করা মোটেও ঠিক নয়, তাই নিয়ে নিলাম। যেভাবে এসেছিল ঠিক সেভাবে এগুচ্ছে। ইয়া বড় টেডি দুহাতে জড়িয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। আফরিদ আর ঈশান একে অপর দিকে চেয়ে ফিসলে হাসে। বাল করবি তুই? এমনিতেই তো স্পেনে বসে বাল ছেঁড়া ছাড়া আর কিছুই করতে পারিস না। ফোনে কাউকে খুব বিশ্রী ভাষায় গালিগালাজ করছে আফরিদ। তার চিৎকার চেঁচামেচি শুনে রুমে ফিরে এলো ন্যান্সি। নৈশব্দে দাঁড়িয়ে আছে আফরিদের ঠিক পেছনে। ফোনের ওপাশে থাকা লোকটা বলে ওঠে, জাস্ট সেট আপ আফরিদ, স্টপ ইউর ফাকিং মাউথ। আফরিদ প্রচন্ড বিরক্ত হলো। ওরে চন্নির পোলা, ইংরেজি তোমার হেডায় রাখো। আর একবার ফোন করলে তোকে পিস পিস করে পিরানহা মাছকে খাইয়ে দেব। ইদরান দাঁতে দাঁত পিষে বলে ওঠে, আমি বুঝতে পারছি না তোর প্রবলেমটা কোথায়।
আফরিদ হিসিয়ে বলল, এত কিছু তোকে বুঝতে হবে না, যেটা বলছি সেটা কর। মারপর গার্লফ্রেন্ড চাই আমার, চাই মানে চাই, না হলে তোর কে কেটে ফেলবো, তোর নোকে কেটে ফেলবো। ফোন রেখে পিছনে ঘুরে নাক মুখ কুচকে দাঁড়িয়ে থাকতে দেখলো ন্যান্সিকে। মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, শিট। শব্দটি শেষমেশ বউয়ের সামনে মুখ খারাপ করতে হলো তাকে। বউটা সদ্য সদ্য তাকে ভালোবাসতে শুরু করেছে। ন্যান্সি দুহাতে ভাঁজ করে বুকে গুজে কাকে ভাবে গালাগালি করছেন। আফরিদ ভাবলেশীন ভাবে গিয়ে বসলো কাউচের ওপর। ইদরান কে? ইদরান? আবারও সেই নাম। আফরিদ আগেই দেখছে ন্যান্সি বারংবার আফরিদ ইদরান নামক লোকটার সাথে কথা বলে, কিন্তু কে এই লোকটা? সন্ধ্যা নেমে এসেছে। স্টাডি রুমে বসে আছে আফরিদ, একাই রয়েছে, কারোর সাথে ফোনালাপ করতে ব্যস্ত। ফোনালাপ শেষ হতে হন্তদন্ত পায়ে ছুটে এলো ন্যান্সি। আফরিদ, আমার আপনার ফোনটা চাই। আফরিদ সেন্টার টেবিলের দিকে ইশারা করলো। ন্যান্সি তার সামনে ঝুঁকে টেবিলের থেকে ফোনটা নিল। অপ্রত্যাশিতভাবে আফরিদেও নীলাক্ষী জোড়া চলে গেল নিষিদ্ধ জায়গায়। দৃষ্টি আটকায় সেখানে। পরক্ষণে দৃষ্টি সরিয়ে নিল আফরিদ। ন্যান্সি ফোনটা নিয়ে বেরোতে নিল আফরিদ পিছু ডাকিয়ে। শোন। থেমে গেল ন্যান্সি। তাড়াহুড়ো করে বলে, আমি এক্ষুনি ফেরত এনে দেব। আফরিদ বাঁকা হেসে বলল, আমার ওটাই চাই, আমার তোর ওটাই চাই। ন্যান্সি কিশ্চিত ভরকালো। কিসের কথা বলছেন আপনি? আফরিদ ঠোঁট কামড়ে হাসলো। চাপা স্বরে ফিসফিসিয়ে বলল, ইস, বুঝে না আমার ছোট, আমার তোর ওইটা চাই। ন্যান্সি সত্যি বুঝতে পারছে না নষ্ট লোকটা কি চাইছে। আমি সত্যি বুঝতে পারছি না আপনি কি চাইছেন। আফরিদ ভারী কণ্ঠে বলে, আমার তোর ইনারের ফিতে চাই। ন্যান্সি যেন আকাশ থেকে পড়ল। বিস্মিত নয়নে তাকালো আফরিদের দিকে। দুহাতে আড়াআড়ি ভাবে নিজের বুক চেপে অশান্ত হয়ে বলে, ছি, পাগল নাকি আপনি? কি সব বলছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? কি করবেন ফিতে দিয়ে? আফরিদ দু পা এগিয়ে এলো। মুখ নিচু করে বলে, তুই দিবি কিনা বল। ন্যান্সি শুকনো ঢোক গিলে কাপা কাপা স্বরে বলল, না, মোটেও না। আগে বলুন কি করবেন। আফরিদ ঠোঁটে ঠোঁট চেপে কিয়ৎক্ষণ চেয়ে রইল তার মুখ পানে। অতঃপর ঘোর লাগা কণ্ঠে বলে, তোর ইনারের ফিতে আমার ফেভারিট ব্রেসলেট। ন্যান্সি রীতিমতো আহামক বনে গেল। এই লুচ্চা লোকটা এত খারাপ কেন? ন্যান্সি দুপা পিছিয়ে গিয়ে শাসানোর সহিত বলে, খবরদার, আপনি যদি এমন কিছু করেছেন তাহলে আমি কিন্তু মাকে ডেকে বলে দেব। ফাক। আফরিদ ধূপধাপ পা ফেলে স্টাডি রুম ছেড়ে বেরিয়ে যায়। গুনে গুনে 2 মিনিট পর একই ভঙ্গিতে চলে এলো। এসেই টেনে ধরে ন্যান্সির জামা। অশুভ লোক, ছাড়ুন বলছি। আমার জামা কাপড় নিয়ে পড়েছেন কেন? ছাড়ুন। আফরিদ ছাড়লো না, উল্টো গলার দিক দিয়ে টেনে ইনারের ফিতে কাঁচি দিয়ে কেটে দিল। ন্যান্সি দুহাতে জামা চেপে ধরে। এদিক সেদিক না ভেবে দৌড়ে স্টাডি রুম ছেড়ে বেডরুমের উদ্দেশ্যে দৌড়ায়। গুনে গুনে 10 মিনিট পর আবারও ফিরে আসে। আফরিদ ডান হাতের কবজিতে বাঁধা ফিতে দেখে ভিমড়ি খেল, কেসে উঠল সহসা। আফরিদ নেশাতুর কণ্ঠে বলে, ফেভারিট ব্রেসলেট, জানকি বাচ্চা। অশুভ লোক। ন্যান্সি গটগট করে যেতে চায়। আফরিদ তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে নিজের কোলে বসালো। হকচকিয়ে মেয়েটা দেখল না আফরিদ। ওরে আমার খ্রিস্টানের বাচ্চা, খালি রাগ করে। ন্যান্সি ফুঁসে ওঠে, কপটতা দেখিয়ে বলল, একদম এসব বলবেন না, আমি কিন্তু খ্রিস্টান নই। আফরিদ এক পেশে হেসে বলল, কিন্তু আমি তো জানি তোর 14 গোষ্ঠী খ্রিস্টান। রাগে অদূরে মুখটা টকটকে লাল বর্ণ ধারণ করেছে আফরিদের। ঠোঁট কামড়ে ধরে হাসছে। আপনি আমার 14 গোষ্ঠী চিনেন যে খ্রিস্টান বলছেন? নিজেকে ভাবুক দেখালো আফরিদ। ন্যান্সির উদ্দেশ্যে বলল, তাই তো, আমি চিনি না। ন্যান্সি রাগ টাগ সব সাইডে রেখে শান্ত কণ্ঠে শুধোয়, একটা কথা বলি। কাঁধে থুতনি ঠেকিয়ে আঙুলের ভাঁজে আঙুল গুজে আফরিদ। একটা কেন, 1000টা বলবি। 1000টা কথা শোনার সময় আছে বুঝি আপনার? আফরিদ আগের ন্যায় আওড়ালো, বলার কাজ তোর, আর কথাগুলো মন দিয়ে শোনার কাজ আমার। ন্যান্সি দ্বিধাহীন চিত্তে আওড়ালো, আপনার বাবা কোথায়? সহসা প্রত্যুত্তর করলো আফরিদ, মরে গেছে। কিভাবে? তোর বাপ মেরেছে। ভিমড়ি খেলো ন্যান্সি। চোখ পাকিয়ে ঘাড় বাঁকিয়ে তাকালো। আপনার বাবা কোন মহাজ্ঞানী যে আমার বাবা ওনাকে মারবে? আফরিদ দুর্বল হেসে বলল, সায়েন্টিস্ট ছিল। চক্ষুজোড়া আকারের থেকে বেশ
বড় হয় ন্যান্সির। সায়েন্টিস্ট, তার মানে আগন্তুক ছবি দিয়েছিল ডক্টরের, ওটাই আফ্রিদ আর ওনার বাবা। কিন্তু একজন সায়েন্টিস্টের ছেলে এমন কেন? আর ওনার স্ত্রী বা এমন কেন? হিসাব মেলাতে পারে না ন্যান্সি। ন্যান্সি কথা ঘুরিয়ে নেয়, মিনমিনে গলায় বলল, আপনাকে আমার কতটা ভালোবাসেন? আপনি আমাকে কতটা ভালোবাসেন? আফ্রিদ চোখে হাসে, মুখশ্রী জুড়ে মায়া মায়া ভাব। কতটা ভালোবাসা চাই? ন্যান্সি কিশ্চিত ভরকালো। যদি বলি অনেক, তাহলে অনেক ভালোবাসি। ভ্রু পাকায় ন্যান্সি। বলল আর হয়ে গেল? যদি বলি একটুও ভালোবাসা চাই না তাহলে? আফ্রিদ নির্লিপ্ত ভঙ্গিতে বলে, তাহলে বাসি না, একটুও ভালোবাসি না। থুম করে একটা কিল বসিয়ে দিল তার বাহুতে। আফ্রিদ মিটিমিটি হেসে ঘাড়ে মুখ গুজে লম্বা নিঃশ্বাস টেনে নিল। তার পছন্দের মিঠা মিঠা ঘ্রাণ। কাইটানকে নিয়ে বসে আছে ন্যান্সি। আদরে বিড়াল ছানাটা তার ভীষণ পছন্দ। কল্পনা এলো ন্যান্সির রুমে। দরজা দাঁড়িয়ে টোকা দিয়ে বলল, আসতে পারি? ন্যান্সি দরজার দিকে তাকালো। কল্পনাকে দেখে মৃদু হেসে বলল, আসুন আপু। কল্পনা ভেতরে প্রবেশ করলো। দুহাত ভাঁজ করে স্বভাবসুলভ আওড়ালো। বলছিলাম যে আফ্রিদ ভাইয়া বাড়িতে নেই। আমি আর সাব্বির প্ল্যান করেছি একটু বাইরে ঘুরতে যাব। তুমি কি যাবে আমাদের সাথে? বাইরে ঘুরতে যাওয়ার কথা শুনে কিচ্ছিত অবাক হলো ন্যান্সি। কিছুদিন আগেই তো কল্পনা তার আর আফ্রিদের সম্পর্ক নষ্ট করতে কত রকম কথা বলল। আজকে আবার তাকে বাইরে নিয়ে যেতে চাইছে। বাইরে মানে আমার সাথে? কল্পনা কপাল কুঁচকে তাকালো। যেতে চাও না? না চাইলে নেই, থাকো তুমি একা বাড়িতে। ন্যান্সি টনক নড়ে উঠল। সে যদি আফ্রিদকে না বলে বাইরে যায় তাহলে খুব খারাপ হয়ে যাবে। এমনিতে লোকটা তাকে নিয়ে ভীষণ পজিটিভ। কি প্রয়োজন পাগল কে খেপানোর? রুমের এক কোণে বসে আছে ক্যাটরিনা। তাকে জোর করে এখানে নিয়ে আসা হয়েছে। ক্যাটরিনা জানে না কি হচ্ছে এসব, কেনই বা হচ্ছে, কেন নিয়ে এসেছে আমাকে এখানে, হোয়াই? ক্যাটরিনার কণ্ঠে প্রশ্ন, কিন্তু চোখে জমে থাকে স্পষ্ট শঙ্কা। আফ্রিদ কিছুক্ষণ চুপ করে থাকে। সেই নীরবতার কথা চেয়েও ভারী। তারপর ধীরে বলে ওঠে, বেবি, তুমি জানো তোমার দেহের প্রতিটা ইঞ্চি ইঞ্চি আমাকে টানছে। ক্যাটরিনা কপাল কুঁচকে তাকায়। এই আফ্রিদকে সে চেনে, কিন্তু আজকের আফ্রিদটাকে যেন আলাদা বাসে দাঁড়ানো। ঈশান এক মুহূর্তের জন্য থমকে যায়। মনে হয় যেন আকাশ থেকে হঠাৎ পড়ে এসেছে সে। আফ্রিদের মুখে এসব কথা এখানে এখন? ক্যাটরিনা নিজের ভাবনায় ডুবে যায়। সে মার্কোর মানুষ, শুধু মানুষ নয়, তার দুর্বলতা। এমন দুর্বলতা যাকে ছাড়া মার্কো একটা রাতও কাটাতে পারে না। কিন্তু সত্যিটা হলো, মার্কোর কাছে যাওয়ার আগে রাতে সে আফ্রিদের কাছে যেতে চেয়েছিল, খুব চেয়েছিল। অথচ আফ্রিদ সেদিন চোখে চোখ রেখে তাকে মুখের ওপর ফিরিয়ে দিয়েছিল। তাহলে আজ আজ কি এমন বদলে গেল যে তাকে স্পেন পর্যন্ত টেনে আনলো? ক্যাটরিনার গলাটা এবার কঠিন। আফ্রিদ, তুমি কি গেম খেলছো? মার্কো কিন্তু পাগল হয়ে যাবে। তার কথায় আফ্রিদ বাচ্চাদের মতো ঠোঁট উল্টে ফেলে। সেই হাসিতে হালকাভাবে আসে, কিন্তু চোখে নেই কোনো খেলার ছল। আই নো বেবি, সে পাগল হয়ে যাবে। একটু থেমে যোগ করে, কিন্তু আমি যে তোমাকে ছোঁয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি। ক্যাটরিনা এবার পুরোপুরি নিশ্চিত হয় আফ্রিদ এমনি এমনি কিছু করছে না। এই মানুষটা সবসময় হিসাব কষে পা ফেলে। এখানে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, যেটা সে এখনো খুলে বলছে না। মার্কো প্রায় উন্মাদ। তার চোখের সামনে অন্ধকার নেমে এসেছে। ক্যাটরিনা তার নাকের ডগা দিয়ে ইদ্রান কিডন্যাপ করেছে। এই সত্যটা বারবার মাথার ভেতর আঘাত করছে। অথচ সে কিছুই টের পায়নি। ঘরের ভেতর ছড়িয়ে থাকা ভাঙা কাঁচ, উল্টো যা চেয়ার। হাতের ফোন বেজে উঠতেই কার্লোস ছুটে এলো। বস, এহসান কল করেছে শুনেই রাগটা টকবক করে বাড়ছে। ফোনটা রিসিভ করে চিৎকার করে উঠল, আফ্রিদ, ক্যাটরিনা কোথায়? আমার ক্যাটরিনা কোথায়? মার্কোকে এমন উন্মাদ দেখে হেসে ফেলল আফ্রিদ এহসান। ক্যাটরিনার দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলল, তোর ক্যাটরিনা আমার বিছানায়। মার্কো রে! চেয়ার ছেড়ে সহসা উঠে দাঁড়ালো মার্কো। ইউ ব্লাডি! ক্যাটরিনার কিছু হলো আমি কিন্তু। হিস, রিল্যাক্স বাডি। এত চেতস কে? আচ্ছা, তুই কি এত তাড়াতাড়ি ভুলে গেলি থাইল্যান্ডের ইভেন্টে আমার বউকে কি বলেছিলি? প্রস্টিটিউট। মার্কো থমকালো। এতদিন আগের কথা এখনো মনে রেখেছে মাফিয়া কিং।
ইয়েস, হিসেব পুরো করতে তোর প্রস্টিটিউটকে তুলে আনতে হয়েছে। মার্কো রীতিমতো ঘাম ছুটে গেল। এখন কি করবে এই পাগল? তুই ওকে টাচ করবি না আফ্রিদ, আমি কিন্তু তোকে শেষ করে দেব। আফ্রিদ অট্টহাসিতে ফেটে পড়ে। সে তার আদরের বউ রেখে এখন ড্রেনে মুখ দেবে? চুপ আবাল, তোর মতো নাকি আমার মেশিন যাকে দেখে তার জন্য ভিজে যায়। আমি তো তোর এই সুইট ক্যাটরিনাকে মারতে চলেছি। ক্যাটরিনা আটকে ওঠে, ভয়ে সেথিয়ে যাচ্ছে মেয়েটা। আফ্রিদ ঘাড় বাঁকিয়ে বলল, আফ্রিদ হোসেন হিসাব বরাবরে বিশ্বাসী। ক্যাটরিনাকে আমি অবশ্যই ছুব, কিন্তু আদরে না। ওর শরীরের প্রতিটি অঙ্গ কেটে তোকে পার্সেল করব, মাইন্ড ইট। মার্কো পাগল হয়ে যাচ্ছে, চিৎকার করে উঠল, আফ্রিদ না, ওকে কিছু করবি না আফ্রিদ। ফোনে ক্যাটরিনার বিকট চিৎকার শুনতে পাওয়া যাচ্ছে। ছটপট করছে মেয়েটা। আচ্ছা, কখনো কাউকে ভালোবেসেছিলে? হ্যাঁ, তোমাকে ভালোবেসেছিলাম। তাই বুঝি? যদি ভালোবেসেই থাকতে, তাহলে কি আমাকে চিবিয়ে খেয়ে ফেলতে? আলিয়াস কেঁপে উঠল, মস্তিষ্ক এলোমেলো হয়ে উঠেছে। শিকল পরা হাতটা দিয়ে নিজের চুল কামচে ধরে। আমি তোমাকে খেতে চাইনি, কিন্তু বাধ্য হয়ে খেয়ে ফেলেছি। আমার ভীষণ ক্ষুধা লেগেছিল, আমি সত্যি বলছি। আলিয়াস উন্মাদ হয়ে ওঠে। ওই সব কিছু আফ্রিদ ইলহামের জন্য হয়েছে। আমি ওদের কাঁচা চিবিয়ে খাবো, ছাড়বো না। দরজার কাছে গিয়ে জোরে জোরে শব্দ করতে লাগলো, অথচ কেউ শুনে না। কার ব্লেসমেন্ট, পুরো ব্লেসমেন্ট যে সাউন্ড প্রুফ করা। আলিয়াস! অপরিচিত কণ্ঠস্বর শুনে ফোকর দিকে তাকালো আলিয়াস। নীলাদ্রি দাঁড়িয়ে আছে। তাকে দেখে লালচে দৃষ্টিচোরা কেমন অদ্ভুত হয়ে ওঠে। তুই তুই আমাকে চিনিস? নীলাদ্রি ভেতরে ঢুকতে পারে না। এটা যে আফ্রিদি হোসেনের জেলখানা। নীলাদ্রি ভারী কণ্ঠে আওড়ালো, কিছু মনে পড়ে আলিয়াস? ইস, এত বছর ধরে আফ্রিদ তোমাকে এখানে আটকে রেখেছে, অথচ কিছুই জানতে পারলাম না। আলিয়াস ক্ষুব্ধ কণ্ঠে বলে, আমাকে বের কর এখান থেকে। ওহো, তা তো হবে না, সমস্যা না। তোর নিয়তি তোকে এখানে নিয়ে এসেছে। মাঝে মাঝে ভীষণ ভাবি, শালার আফ্রিদি হোসেন একটা চিজ। না হলে ওর ভাই হয়েও এতটা কাছে থেকেও জানতে পারলাম না এত বছরের প্ল্যানের কথা।